আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বেয়ন্ডা গ্যালারিতে। আপনাদের সাথে আছি আমি আশিক রুদ্র। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ ঐতিহাসিক জয় পেয়েছে অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে হারিয়ে যে ইতিহাস রচনা করেছে সেটার রেশ কিন্তু এখনও আছে। পাশাপাশি সামনে যে আরেকটা টেস্ট আছে, ম্যাকাই টেস্ট, সেটা নিয়েও কিন্তু আলোচনা চলছে এবং সেটার প্রস্তুতিও কিন্তু ভেতরে শুরু করে দিয়েছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার দুই দলই। আমরা এই সিরিজ নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন স্টুডিওতে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক চাইলে আপনারাও যোগ দিতে পারেন, আমাদের সাথে আলোচনা করতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে জানাতে পারেন প্রশ্ন কিংবা মতামত। আমরা আলোচনায় চলে যেতে চাই। তো সবাই প্রথমে একটু জানতে চাই যে যেই দলটা টেস্ট ক্রিকেটে অন্তত নিজেদেরকে সুপিরিয়র মনে করে, আমরা জানি যে অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট মানে হচ্ছে নাম্বার ওয়ান টিম, ইনফ্যাক্ট এখনও তারা নাম্বার ওয়ান টিম। এমন একটা দল যখন বাংলাদেশ নাম্বার 9 টিমের সাথে যখন হেরে যায়, ডেফিনেটলি আনএক্সপেক্টেড, কিন্তু তাদের মানসিক অবস্থাটা কেমন হতে পারে? দিস ইজ অস্ট্রেলিয়া টিম। আমার কাছে যেটা মনে হয় যে কোনো মুহূর্তে তাদের ঘুরে দাঁড়ানোর অ্যাবিলিটি আছে। যদিও একটা প্রথম ম্যাচটা হেরেছে এবং ভালোভাবে হেরেছে, আমরা অলমোস্ট 4 দিনই ডোমিনেট করেই কিন্তু তাদেরকে হারিয়েছে। বাট আনএক্সপেক্টেড বললেন যেটা, সেটা ডেফিনেটলি এই এক্সপেকটেশন কিন্তু কেউই করেনি বাংলাদেশে এইভাবে অস্ট্রেলিয়াকে হারাবে। আমরা হয়তো বা এক্সপেকটেশন করেছিলাম যে ম্যাচটা যদি 4 দিনে কিংবা 5 দিনে নিয়ে যেতে পারি, মানে আমাদের জন্য খুবই ভালো আর কি, পজিটিভ সাইন। দল থেকে বারবার বলা হচ্ছিল যে 5 দিন তারা ক্রিকেট খেলতে চায়, ভালো ক্রিকেট খেলতে চায়, জয় পরাজয়ের কথা কিন্তু কেউ কখনো বলেনি। ইভেন আমার যেটা মনে পড়ে, সুজন ভাই কোনো এক জায়গায় ইন্টারভিউ দিয়েছিল যে, আমার সাথে কথা হয়েছিল, তিনি চ্যানেল 24 এ কথা বলেছিলেন। সুজন ভাই ইন্টারভিউ দিয়েছিল যে না, অস্ট্রেলিয়া টিমটা থেকে আমাদের টিমটা বেটার টিম। সেটা কিন্তু হয়তো বা সুজন ভাই কোন অ্যাঙ্গেল দিয়ে বলেছেন সেটা সুজন ভাই ভালো বলতে পারে, বাট ভালোই সুজন ভাই আর কি হয়তো বা হোমওয়ার্ক করে নিয়ে কথাগুলো বলেছিলেন। আর দেখেন, এক্সপেকটেশন আমরা হয়তো বা করিনি যে এই ম্যাচটা জিতবো, বিকজ অফ একটা রিজনও আছে। 3 ডে ম্যাচে 2.5 দিনে যখন ম্যাচটা আমরা হেরে যাই, সেকেন্ড ইনিংসে 54 রানে অল আউট হই, তাহলে কিন্তু এক্সপেকটেশন কেউই করতেই পারে না যে এই ধরনের ক্রিকেট আমরা খেলতে পারি এবং ঘুরে দাঁড়িয়ে ভালোভাবে ডোমিনেট করে ম্যাচটা জিততে পারি। সো ক্রেডিট গোস টু অল ক্রিকেটার্স এবং ম্যানেজমেন্টে যারা আছে। আমার কাছে যেটা মনে হয়েছে অসাধারণ। আর যেটা বললেন, অস্ট্রেলিয়া টিম ডেফিনেটলি কামব্যাক করার জন্য অনেক চেষ্টা করবে। মাইন্ড সেট আপ ওদের ভেরি স্ট্রং। আমার কাছে যেটা মনে হয় যে কোনো মুহূর্তে ওরা কামব্যাক করতে পারে। এবং বারবার যেটা আসলে বলা হচ্ছে যে বাংলাদেশের এই দলের নিয়ে অনেক প্রশংসা চলছে, বাংলাদেশের ব্যাটিং বোলিং যেভাবে ডোমিনেট করেছে। আপনি যেটা বললেন যে অস্ট্রেলিয়ার কামব্যাক করার মানসিকতা, আমরা জানি এটা তাদের ডিএনএর মধ্যেই আছে। আমরা যদি দেখি, এর আগেও কিন্তু বাংলাদেশে যখন তারা সফর করেছিল, মিরপুর টেস্টে তারা হেরেছিল, চট্টগ্রাম টেস্টে তারা আবার কামব্যাক করেছে। এবং শুধুমাত্র এই এক্সাম্পল না, এরকম অনেক এক্সাম্পল আছে যে তারা বাউন্স ব্যাক করতে জানে। তো তাদের আসলে এখন এই যে বাউন্স ব্যাক করার যে প্রক্রিয়া কিংবা তাদের যে প্ল্যানিং, মানে কিভাবে তারা আসলে বাংলাদেশকে আবারও ডোমিনেট করতে পারে বা হারানোর আসলে তাদের প্ল্যানিংটা কেমন হতে পারে? দেখুন, প্রথম ম্যাচে আমার কাছে মনে হয়েছে যে ল্যাকিংস একটা ছিল, ওরা হোমওয়ার্কটা ঠিক মতন করেনি। আমার কাছে যেটা মনে হচ্ছে বিকজ অফ 2.5 দিনে যখন একটা 3 ডে ম্যাচ আমরা হেরে যাই, তখন আসলে তারা কি হোমওয়ার্ক করবে সেটাই আসলে কল্পনা মানে তারা কি একটু আন্ডারএস্টিমেট করেছে? ডেফিনেটলি আমার কাছে যেটা মনে হয়, কামিংস কিন্তু বলেছিল যে এই টিমের কোনো ভিডিও ফুটেজ দেয়, বাট কেন থাকবে না? এই টিমটা অনেক দিন ধরেই একসাথে খেলছে। লাইক শুধু তানজিদ তামিম বাদে আমার কাছে যেটা মনে হয় যে 11-এ যারা খেলছে অনেক দিন ধরে একসাথে খেলছে, 4-5 বছর কন্টিনিউয়াসলি তারা একই সাথে খেলছে। সো এইখানে তারা হয়তো বা আন্ডার এস্টিমেট করতে পারে। আমার কাছে তারা হয়তো বা বাংলাদেশের ভিডিও ফুটেজ দেখার প্রয়োজনই মনে করেনি। ডেফিনেটলি এরকমই মনে করেছে আমার কাছে যেটা মনে হয়। বাট এখন সময় এসেছে হয়তোবা, এই জন্য টিমও কিছু চেঞ্জ আসছে অস্ট্রেলিয়া টিমে। যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে আর কি, এই ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু আমরা চ্যাম্পিয়নশিপের খুব মানে কাছাকাছি চলে যাবো। লাইক 1-2-এর ভিতরে থাকার খুব চান্স পসিবিলিটি বেশি, বিকজ এই এই ম্যাচটা পরে আর আমাদের হোমে আছে আরও 4টা ম্যাচ। 2টা আছে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, 2টা ইংল্যান্ডের এগেনস্টে। সো এই 4টা ম্যাচে যদি আমরা হোম অ্যাডভান্টেজ নিতে পারি, আর অ্যাওয়েতে 2টা খেলবো সাউথ আফ্রিকায়, টাফ কন্ডিশনে খেলা হবে। সো আমার কাছে মনে হয় যে না, আমরা 1-2-এর ভিতরে খেলেই আমরা হয়তো বা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারি আর কি। অবশ্যই আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলবো, তার আগে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশিক ভাই ভালো আছেন? জি। হাফেজ ইকবাল নাগাইশ ব্রাহ্মণপাড়া কুমিল্লা থেকে বলছি।
আশিক ভাই, আপনার বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট শুরু হওয়ার আগে একদিন বা দুদিন আগে সুজন ভাই আপনার শুতে আসছিল, আপনিও ছিলেন সেদিন, আমিও প্রশ্ন করেছিলাম। কিন্তু সুজন ভাই কোন যুক্তিতে ব্যাটার টিম বাংলাদেশকে বলেছিল, এটা হচ্ছে লিটন দাস, নাজমুল শান্ত, মুমিনুল হক এবং মুশফিকুর রহিম, যেই তারা বেশ কিছুদিন প্রায় 10 বছরের মতো তিনজন, আর নাজমুল শান্ত প্রায় 5-6 বছরের মতো টেস্ট ক্রিকেট খেলছে। কিন্তু অস্ট্রেলিয়াতে আপনার স্টিফেন স্মিথ ব্যতীত আর সম্ভবত প্যাট কামিন্স, এই তারা ব্যতীত এত লম্বা সময় ধরে অস্ট্রেলিয়া দলে যুক্ত আছে কিনা এটা আমার মনে হয় না। এই সূত্রে সুজন ভাই ব্যাটার টিম বলেছিল, আর সুজন ভাইয়ের সেই কথার জি, আপনার প্রশ্নটা বা আপনার মতামতটা আমরা বুঝতে পেরেছি। যিনি আসলে বলছে যে বাংলাদেশে এই দলটা অনেক এক্সপেরিয়েন্স, যেটা সুজন ভাই বলছিলেন। বিশেষ করে বাংলাদেশের যদি ব্যাটিং সাইডটা দেখা হয় তাহলে অনেক বেশি এক্সপেরিয়েন্স, এবং বাংলাদেশের বোলিং সাইডটা ডেফিনেটলি এখন বলা যায় যে একটা ডমিনেট করছে ওয়ার্ল্ড ক্রিকেটে। তো আপনি যেটা বললেন যে আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা, তার আগে যদি বলি, আপনি যেটা বললেন যে একাদশের স্কোয়াডে পরিবর্তন এসেছে। আমরা যেটা দেখলাম যে জ্যাক ওয়েদারওয়েল্ট, যিনি ডারউইনের লোকাল বয়, তাকে বাদ দিয়ে ম্যাট রেনশোকে নেওয়া হয়েছে স্কোয়াডে। এটা কিন্তু আলোচনা চলছিল। আমরা দেখলাম যে রিকি পন্টিংও বলছিলেন যে ম্যাট রেনশোকে নেওয়া উচিত পরের টেস্টে, যদি অস্ট্রেলিয়াকে যদি সিরিজটা বাঁচাতে হয়। এটা আসলে এই যে তারা যে পরিকল্পনা করতে বাধ্য হচ্ছে, তাদের আরো এক্সপেরিয়েন্স ভালো ক্রিকেটারদেরকে দলে আনার চেষ্টা হচ্ছে, এটাও একটা বলা যায় কিনা যে বাংলাদেশের ক্রেডিট, কিংবা না, অবভিয়াসলি আপনি বলতেই পারেন বাংলাদেশের ক্রেডিট গোস টু অল দ্য ক্রিকেটার্স, অল দ্য ম্যানেজমেন্ট পার্ট, ইভেন আপনি ক্রিকেট বোর্ডকেও দিতে পারেন। ধরেন এরপরে যখন আমরা কোনো আমন্ত্রণ পাবো এই টেস্ট ম্যাচের জন্য, তখন হয়তো বা ডারউইনে খেলবো না আমরা, তখন দেখবেন যে ওরা হয়তো পার্থে কিংবা অ্যাডিলেডের মতো উইকেটে আমাদেরকে খেলাবে। বিসিবিকে ওটা নেগোশিয়েট করা উচিত যে আমরা হয়তোবা আরো বেটার ভেন্যুতে খেলার জন্য। না, অবভিয়াসলি হয়তো বা ম্যাচ হারতেও পারি, নো ডাউট, বিকজ অফ উইকেটের বাউন্স থাকতে পারে পার্থে, তারপরে এডিলেডে, সেখানে একটা ডিফারেন্ট একটা ইস্যু থাকতে পারে। বাট ডেফিনেটলি তারা এখন কিন্তু আমাদেরকে নিয়ে প্ল্যান করছে, যে কথা যে কোশ্চেনটা আপনি করেছেন, তা আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়ার পাইপলাইনে খুব কম প্লেয়ারই আছে। না হলে আপনি দেখেন হ্যাজিলউড, তারপরে কামিংস, স্টার্ক, স্মিথ, দেন লায়ন, এই 5 জন ক্রিকেটারকে আমরা অনেক দিন ধরে দেখছি। কিন্তু আমাদের কিন্তু ধরেন পাইপলাইনে অনেক প্লেয়ার আছে, লাইক ওপেনিং নিয়ে আমরা স্ট্রাগল করছিলাম অনেক দিন ধরে, এখন তামিম ঢুকছে, তামিমের আগেও কিন্তু অনেক ক্রিকেটার এসেছে, হয়তো ভালো পারফর্ম করতে পারেনি, কিন্তু সাদমান অনেক দিন ধরে ক্রিকেট খেলছে, মাহমুদুল হাসান জয়ও অনেক দিন ধরে ওপেনিং করে আসছিল সাদমানের সাথে। অস্ট্রেলিয়ার এই দলটা মনে হচ্ছে একটু বেশি বয়সী, তারা এখন আসলে এদের কে এদেরকে বাইরে চিন্তা করতে পারছে না, যেদেরকে আমি বাদ দিয়ে অন্য কাউকে নেই, নতুনদের সুযোগ দেই, সেই সুযোগটা হয়তো তাদের কম। সেই সুযোগ আমার কাছে যেটা মনে হয়, কিন্তু তারা ডোমেস্টিক ক্রিকেটে এত টুর্নামেন্ট খেলে, লাইক T20, ওয়ানডে, 40 ক্রিকেটও আমার কাছে মনে হয় যে খেলে, বাট প্লেয়ার যাচাই বাছাই করতে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা ফলো করে না। দেখেন আজ থেকে মাইক হাসি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার ছিল একটা সময়, কিন্তু তার ডেবু হতে টাইম লেগেছিল 30 বছর পরে সে কিন্তু ডেবু করে, অস্ট্রেলিয়া টিমে চান্স পায়। ইভেন মাইকেল বেমানের মতন ক্রিকেটারও কিন্তু হয়তো বা টেস্ট ক্রিকেটে খেলতে পারেনি অতটা, বাট এই ধরনের ক্রিকেটার কিন্তু এখন আর অস্ট্রেলিয়া টিমে দেখা যায় না সচরাচর, ইভেন আপনার পাইপলাইনেও দেখা যায় না। এখন কিন্তু হুট করে একটা ছেলেকে ডেবু করানো বাধ্য হচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে পাইপলাইনের হয়তো প্লেয়ার এদেরকে অস্ট্রেলিয়ার কাছে নাই এখন আপাতত। বাট একটা কারণ হতে পারে অনেকদিন পরে এরা একসাথে একটা টেস্ট ম্যাচ খেলতে নেমেছে, লাইক 11 মাস পরে হয়তো বা একসাথে হয়েছে একটা টেস্ট ম্যাচ খেলার জন্য, তারপরে হয়তো বা কন্টিনিউয়াসলি চলবে আর কি। এখানেও একটা ল্যাকিংস থাকতে পারে। বাট আমরা কিন্তু দেখা যাচ্ছে যে ডোমেস্টিক ক্রিকেট খেলার পরেও রিসেন্টলি আমরা জিম্বাবুয়েতে সফর করেছি, যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না, সেখান থেকেও কিছু একটা শিখে আসছি, যে না আমরা ওখানেও হেরেছি, বাট ওখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। তারপরে লাইক ফার্স্ট 3 ডে ম্যাচে হারার পরে ওখান থেকে অনেক কিছু, এত বড় একটা কামব্যাক যে করতে পারে বাংলাদেশ টিম, না এটা আসলে অকল্পনীয় আমার কাছে যেটা মনে হয়। টোটালি রেসপন্সিবিলিটি সবাই সবার জায়গা থেকে পালন করেছে আপনি যদি বলেন। এবং আমরা যতদূর জানি যে বাংলাদেশ কিন্তু মধ্যে মেকায় যাচ্ছে, আজকে হয়তো বা কিছুক্ষণের মধ্যে চলেও যাবে, তারা পৌঁছে যাবে, কালকে থেকে অনুশীলন শুরু করে যাবে। ম্যাকের যে উইকেট, যেটা একটু বলা হচ্ছে ডারউইনের চাইতে অনেকটা আলাদা, যেটা আসলে টনি হেমিংও বলছেন, আমরা দেখতে পাচ্ছিলাম কোথাও তিনি কথা বলেছেন, সেখানে বলা হচ্ছে যে এখানকার উইকেট অনেকটা ওয়াকার মতো, একটু পেস থাকবে আরও বেশি, বাউন্স থাকবে আরও বেশি। এটা কি অস্ট্রেলিয়ার জন্য অ্যাডভান্টেজ নাকি বাংলাদেশের জন্য হবে? কারণ আমরা জানি যে দুই দলেরই কিন্তু পেসাররা এখন যে পর্যায়ে আছে বলা যায় প্রায় সমানে সমান।
ডিপেন্ড করে সে এই ধরনের উইকেটে কে কেমন ভাবে এক্সিকিউশন করে আর কি। আমার কাছে মনে হয় যে এক্সিকিউট করতে পারবে ভালো জায়গাতে, গুড অ্যান্ড লাইন মেনটেন করে বোলিং করতে পারবে, স্পেশালি পেসাররা, সে অ্যাডভান্টেজটা নিয়ে যেতে পারে। উইকেটটা যদি নতুন আর কি, নতুন একটা গ্রাউন্ডে খেলা হবে, সেখানে আমার কাছে মনে হয় যে বোথ টিমই 50-50 ধরে রাখতে পারেন পেস অ্যাটাক নিয়ে। স্পিনটা আমরা এগিয়ে আছি। এখন ডিপেন্ড করে এই 11 নিয়ে বাংলাদেশ খেলবে কিংবা চেঞ্জ করতে পারে। উইকেটে যদি গ্রাস থাকে তাহলে হয়তো বা 4টা সিমারও আমরা দেখতে পারি, একজনকে হয়তো বা ব্রেক দিয়ে, স্পিনারকে একজন ব্রেক দিয়ে 4টা সিমার খেলাতে পারে, সেটাও করতে পারে বাংলাদেশ টিম। বাট আমার কাছে মনে হচ্ছে উইনিং কম্বিনেশন টিমটা রাখাটাই খুব ভালো হবে। এটাও শোনা যাচ্ছে যে হয়তোবা হোম টিমও 4জন পেসার খেলানোর চিন্তা ভাবনা করছে, যদিও তাদের 4জন পেসার আছে। যদি আমরা গ্রিনকে যদি ধরি কিংবা ওয়েবস্টারকে যদি ধরি, তারপরে বোলান্ড আছে, যে 4জন জেনুইন পেসার। বাংলাদেশ যদি একজন এক্সট্রা পেসার নিয়ে খেলায়, সেক্ষেত্রে শরীফুল না খালেদ কার পসিবিলিটি আছে, সেক্ষেত্রে বাদ যাওয়ার সম্ভাবনা কার? দেখুন, ওরা কিন্তু এখন হোমওয়ার্কটা করছে যে লাইক আমরা যে 3টা পেসার নিয়ে খেলেছি ফার্স্ট ম্যাচটা, হাসান, তাসকিন এবং ইবাদত, শরীফুল কিন্তু তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। ডেফিনেটলি হ্যাঁ, ও যদি হ্যাঁ ওয়ার্কলোড হয়তো বা টেস্টের ভিতরে ওয়ার্কলোডটা অতটা হবে না, গুরুত্ব দিবে না। আমার কাছে যেটা মনে হয় টেস্ট ম্যাচ যদি জিততে চান তাহলে ওয়ার্কলোডটা আপনার একটুখানি ব্যাক অফ দ্য মাইন্ডে ফেলে রাখা উচিত। আমার কাছে যেটা মনে হয় 3টা সিমারের যেটা আছে, যেহেতু 2টা ম্যাচ খেলার জন্যই গিয়েছি, ওয়ার্কলোডটা হয়তো বা তারা নিয়েই গিয়েছে এইভাবে। বাট তাদের যে এখন হোমওয়ার্কটা লাইক এই 3জনকে নিয়ে অনেক অ্যানালাইসিস করবে। যদি শরীফুলকে ইনক্লুড করানো হয় তাহলে কিন্তু অ্যানালাইসিসের বাইরে থাকলো সে কিন্তু নতুন কিছু করতে পারে। আমার কাছে মনে হয় যে শরীফুল যদি ইনক্লুড হয় টিমের সাথে অ্যাজ এ 4th সিমার হিসাবে, আমরা হয়তোবা এখানেও অস্ট্রেলিয়া হয়তোবা একটু পিছনে পড়ে থাকতে পারে যে না, আমরা তো আসলে 3জনকে নিয়ে হোমওয়ার্ক করছিলাম, অ্যানালাইসিস করছি 3জনকে নিয়ে। বাড়তি একটা সিমার খেলানোর জন্য তাদের জন্য একটা প্রেশার থাকতে পারে। কারণ ডিপেন্ড করে আসলে এই ধরনের উইকেটে আপনার ব্যাটাররা কেমন ব্যাটিং করে। ধরেন আপনার বাউন্সি উইকেটে, তারপর গ্রাসি উইকেটে ডেফিনেটলি নো ডাউট যে আপনার পেসাররা ভালো করবেই, সে যে কোনো সিমারই হোক না কেন, জায়গা মতন যদি বোলিং করতে পারে তাহলে পেসাররা ভালো করে। স্ট্রাগল করতে হয় আসলে ব্যাটসম্যানদেরকে। তো এই ধরনের উইকেটে যদি কোয়ালিটি ব্যাটিং যদি না করি আমরা, লাইক আমরা যে লাস্ট যে টেস্ট ম্যাচটা দেখলাম, তারা কিন্তু সব কয়টা ব্যাটার এসেই কিন্তু স্ট্রাগল করেছে। বাট আমরা যখন ব্যাটিং করেছি তখন কিন্তু কাউকে দেখলাম না যে তেমনভাবে স্ট্রাগল করতে হয়েছে, বরং আমরা তাদেরকে আরো ডমিনেট করে ভালোভাবেই হ্যান্ডেল করেছি। সো এই ধরনের উইকেট আসলে ব্যাটারদের একটু রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করা উচিত। আপনি যেটা বললেন শরীফুলের কথা, ডেফিনেটলি তাদের হয়তোবা সিলেবাসের বাইরে একজন বোলার ইনক্লুড হবে। সেক্ষেত্রে আমরা জানি যে শরীফুল নতুন বলে কিন্তু বোথ ওয়েতে সুইং করাতে পারে, সেটা লেফট হ্যান্ড ব্যাটসম্যান হোক কিংবা রাইট হ্যান্ড, দুজনের জন্য আসলে খুব বিপজ্জনক। সেক্ষেত্রে আসলে বাদ পড়ার সম্ভাবনাটা কার? আমরা জানি যে মেহেদী মিরাজ ট্রিমেন্ডাস পারফর্ম করেছে, অলরাউন্ড পারফর্ম করেছে। সেই ক্ষেত্রে কি তাইজুল ইসলামকে বাদ দেওয়ার ঝুঁকিটা কি নেবে ম্যানেজমেন্ট, নাকি আপনার কাছে মনে হচ্ছে যে হয়তোবা একজন পেস বোলারকেই চেঞ্জ করে শরীফুলকে নেবে, এরকম কিছু? যদি আপনি 4টা সিমার খেলাতে হন তাহলে হয়তো একজন স্পিনারকে আপনাকে ব্রেক দেওয়াই লাগে, সেই ক্ষেত্রে হয়তো বা স্পিনারের জায়গায় একটা সিমার বেশি খেলতে পারে। আর আপনি যদি 3টা সিমার খেলাতে চান তাহলে ডিপেন্ড করে আসলে টিম ম্যানেজমেন্ট কি চাচ্ছে। 3টা সিমার সেম সিমারগুলো খেলবে পেস বোলারগুলো, নাকি একটা শরীফুলকে ইনক্লুড করতে হচ্ছে, সেটাও করতে পারে। এখন ডিপেন্ড করে আসলে উইকেট কিভাবে মানে বিহেভটা কেমন করে। আসলে উইকেটে যদি গ্রাস থাকে, হ্যাঁ, আবার ব্যাটার একটা কমানো এই উইকেটের ভিতর আমার কাছে যেটা মনে হয় যে সুইসাইড হবে আর কি। ব্যাটার কমানো বা আমি কখনোই আসলে যুক্তির, কারণ যে ব্যাটারগুলো সব রান করে এসেছে তার জায়গায় যদি সিমার খেলান কোয়াইট ডিফিকাল্ট হবে আমাদের জন্য। আসলে মেহেদী মিরাজের কথা আর কি একটু বলতে চাই যে আমরা জানি যে মেহেদী মিরাজকে নিয়ে মানে তাকে নিয়ে হয়তো সমালোচনা করাটা খুব সহজ, এই কারণে অনেক সমালোচনা হয়। বিশেষ করে লিমিটেড ওভারে দেখেছি যে তার ব্যাটিং পারফরমেন্স বা বোলিং নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু যখনই তিনি টেস্ট ফরম্যাটে খেলেন, দলের জন্য খেলেন, আমরা দেখেছি প্রস্তুতি ম্যাচে তিনি সেঞ্চুরি করেছেন। তারপরে এই টেস্টেও তিনি একটা অলরাউন্ড পারফরমেন্স তার ছিল, ম্যাচ উইনিং একটা পারফরমেন্স বলা চলে। সেক্ষেত্রে মানে আসলে মেহেদী মিরাজ যেভাবে আসলে আরও ম্যাচিউরিটি তার মধ্যে এসেছে, মানে এত সমালোচনা তারপর তাকে নিয়ে কেন হয়? দেখেন, সমালোচনাটা হয় আমার কাছে মনে হয় যে ওয়ানডে ক্রিকেটে যে ব্যাটিং হিসাবে যখন ব্যাটসম্যান হিসাবে যখন সে ব্যাটিং করে এবং টি-20 ক্রিকেটে সে যখন ব্যাটিং করে তখন সমালোচনা, কিন্তু আসলে টেস্ট ক্রিকেটে করার উপায় নেই। আপনি মেহেদী মিরাজ এতদিন ধরে সার্ভিস দিয়ে আসছে এবং এত বছর ধরে 10 বছর হয়ে গেছে মনে হয় মেহেদী মিরাজ খেলে আসছে ন্যাশনাল টিমে। সো এই জায়গাটা সে পাকাপোক্ত একজন ক্রিকেটার।
হচ্ছে টেস্ট ক্রিকেটে, বাট ওয়ানডে ক্রিকেটে আপনি তার বোলিংটা দেখতে পারেন, সে বোলিং কিন্তু অসাধারণ ইকোনমিক বজায় রেখে কিন্তু বোলিংটা করে থাকে। বাট ব্যাটিংয়ে রিসেন্টলি হয়তো বা 1 বছর খানেক ধরে যখন ক্যাপ্টেন্সিটা পেলো তারপর থেকে একটু স্ট্রাগল করছে। আমার কাছে যেটা মনে হয় হয়তো বা প্রেশার একটু বেশি নিয়ে নিয়েছিল অ্যাজ এ ব্যাটার হিসাবে, সামনে থেকে নেতৃত্ব দিতে হবে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, সেটাও সেখানে ফেল করেছে। বাট বলার কিন্তু সে অসাধারণ। টেস্টে যখন সে 7 নম্বরে ব্যাটিং করে তখন কিন্তু তার ভিতরে যে হাঙ্গারনেসটা চলে আসে, মানে সেটা আমার কাছে যেটা মনে হয় দল অনেকটা নির্ভর করে আসলে 7 নম্বর পজিশনে তিনি যেভাবে ব্যাটিং করেন, মনে হয় কিছু রান যোগ করছেন, কিছু সময় তিনি স্পেন্ড করতে পারছেন। ডেফিনেটলি আমার কাছে যেটা মনে হয় মেহেদী মিরাজ অসাধারণ। 7 নম্বরে যতদিন 7 নম্বরে ব্যাটিং করে, 6 নম্বরে ব্যাটিং করে, টিম তার থেকে অনেক কিছু এক্সপেকটেশন করে এবং সে কিন্তু ফুলফিলও করে। যেটা বলছিলাম যে তানজিদ তামিমের কথা, তিনি আসলে মাত্র সেকেন্ড টেস্ট এবং অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার এই বোলিং অ্যাটাকের সামনে সেঞ্চুরি করা, এটা খুব মানে নর্মাল একটা ব্যাপার না, অনেক বড় একটা ক্রেডিট তাকে দিতেই হয়। তার চেয়ে বড় কথা হচ্ছে তিনি যে ধৈর্যটা ধরেছেন, মানে আমরা জানি যে তিনি স্ট্রাইক রোটেট করে খেলেন, ওয়ানডেতে তার স্ট্রাইক রেট 100-র মতো। এইভাবে মানে একদম টেস্ট মেজাজে, পিওর টেস্ট মেজাজে ব্যাটিংটা আপনাকে একটু অবাক করেছে কিনা? না, ওর টেকনিক ওয়াইজ যে কোনো ফরম্যাটের সাথে সে কিন্তু মানানসই প্লেয়ার আমার কাছে যেটা মনে হয়। ধরেন রিকি পন্টিং কমেন্ট্রি বক্স থেকে একটা কথা বলছিল যে তানজিদ তামিমের টেকনিকটা অসাধারণ, আর ডিফেন্স স্পেশালি টেস্ট ক্রিকেট খেলতে গেলে ডিফেন্সটা যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো উইকেটে আপনি রান করতে পারবেন। সেটা আমার কাছে মনে হয় যে তানজিদ তামিমের আছে। এবং স্ট্রাইক রোটেটের কথা যেটা বললেন, স্ট্রাইক রোটেশন অসাধারণ। ওয়ানডে ক্রিকেটে যেভাবে খেলে টি-20 ক্রিকেটেও সেভাবেই খেলে। টেস্ট ক্রিকেটে একটু দেখার ছিল, আমার কাছে মনে হয় টু আর্লি টু সে তানজিদ তামিম, বাট শুভকামনা থাকবে ডেফিনেটলি। এই ক্রিকেটারটা হয়তো বা যদি ঝরে না পড়ে তাহলে অনেক বছর সার্ভিস দিতে পারবে 3টা ফরম্যাটের জন্য, আমার কাছে যেটা মনে হয়। দেখা যাক এখন কত দূর যেতে পারে আর কি। মানে ইটস টু আর্লি টু সে অ্যাবাউট ডেফিনেটলি আপনি আপনি হয়তো বা প্রথম টেস্টে সেঞ্চুরি মারতে পারেন, দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি মারতে পারতেন, বাট আপনার তো ধারাবাহিকভাবে যেতে হবে। জাস্ট এখানে থেমে থাকলেই হবে না, হ্যাপিনেসটা যেন না চলে আসে তার ভিতরে যে না আমি একটা সেঞ্চুরি মেরেছি, দ্যাটস গুড এনাফ। তার যেন রানের ক্ষুধাটা আর কি প্রতিটা ম্যাচেই থাকে এবং সে যেভাবে খেলে সেভাবেই খেলতে থাকুক, ভালো বলটা সার্ভাইভ করুক, ডেফিনেটলি বাজে বলটা পানিশ করুক, এটাই চাই তার কাছ থেকে। মানে আরেকজনের কথা না বললেই না, মানে হয়তোবা তিনি পেছন থেকে কাজ করেছেন মোহাম্মদ আশরাফুলের কথা। আমরা জানি যে তিনি যখন জিম্বাবুয়ে টেস্টে বাংলাদেশ কলাপস করেছিল, অনেক সমালোচনা হয়েছিল তাকে নিয়ে, এমনও গুঞ্জন উঠেছিল যে হয়তোবা তাকে আর ক্রিকেট বোর্ড রাখতে চাচ্ছে না, তার বিকল্প তারা চিন্তা করছে। মোহাম্মদ ইউসুফের নামও শোনা গেছে। এখন মানে এই যে এত সমালোচনার পরে তিনি আসলে ব্যাটিং নিয়ে যেভাবে কাজ করেছেন এবং সেটার প্রতিফলনটা ডারউইন টেস্টে দেখা গেছে কিনা ক্রিকেটারদের মধ্যে? আসলে এত ইজি না, আসলে এত আর্লি। ধরেন আপনি 2.5 দিনে যখন একটা 3 ডে ম্যাচ শেষ করে ফেলেন, কি এত মানে কিভাবে ওরা কামব্যাক করতে পারে সেটা আসলে আমিও কল্পনা করতে পারবো না। ওখানে যারা আছে তারাই বলতে পারবে। আশরাফুলের কাজ করেছে, তালাজুবাইয়ের কাজ করেছে। আমার কাছে যেটা মনে হয় অসাধারণ। যার যার ডিপার্টমেন্ট আছে সে অনুযায়ী তাদেরকে হয়তো বা বুঝিয়ে দিয়েছে যে তোমার কাজটা এখানে, রেসপন্সিবিলিটি নিয়ে যদি ব্যাটসম্যানরা যাও অবশ্যই দায়িত্ব নিয়ে ব্যাটিং করবে। বাট এই ম্যাচটাতে দেখলাম যে 1 to 10 পর্যন্ত কেউ কিন্তু উইকেট থ্রু করে আসেনি। আমার কাছে যেটা মনে হয় যখন টেল নিয়ে ব্যাটিং করছিল মিরাজ, ইভেন হচ্ছে তাইজুল, তারপরে হচ্ছে হাসান মাহমুদকে এইভাবে খেলতে দেখেছেন কখনো যে না হয়তোবা গিয়ে হয়তোবা অ্যাটাকিং মুডে থাকে এবং আউট হয়ে চলে আসে, বাট 70+ বল খেলা, তারপরে ইবাদত যখন আসে সবার ভিতরে এই জিনিসটা কাজ করেছে যে না আমরা উইকেটে যাব, উইকেটে যে অ্যাজ এ ব্যাটিং যখন করব তখন ব্যাটারদের দায়িত্ব ভূমিকাটা নিয়ে ব্যাটিং করব। যখন টেকনিক্যাল ব্যাপারটা দোষ ভাই আপনি ভালো বলতে পারবেন, তো আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের ব্যাটাররা মনে একটু লেটে ব্যাটিং করছিল, যখন তারা ডিফেন্স করছে বা শর্ট খেলছে মনে হচ্ছিল যে পেসটা খুব অ্যাডজাস্ট করে নিয়ে খেলছে। আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়ান উইকেটে, নিউজিল্যান্ড উইকেটে আপনি একটু পিছিয়ে গিয়ে ব্যাটিং যদি করেন তাহলে খুবই ভালো হয়। তানজিদ তামিম হয়তো বা এখানে টেকনিক্যাল কিছু ইস্যু থাকে আর কি। ধরেন কেউ সাইড অ্যান্ড অ্যাক্রস গিয়ে হচ্ছে ব্যাটিং করে, কেউ ব্যাক অ্যান্ড অ্যাক্রস গিয়ে, বাট এইখানে আমি দেখলাম তানজিদ তামিম একটু ব্যাক অ্যান্ড অ্যাক্রস গিয়ে ব্যাটিং করছে, হুইচ ইজ আমার কাছে মনে হয় যে ব্যাটিং কোচ আছে ডেফিনেটলি তাকে পরামর্শ দিয়েছে যে তুমি এই উইকেটের ভিতরে একটু পিছিয়ে গিয়ে যদি ব্যাটিং করো তাহলে হয়তো বা বলটা আরামেই তুমি ডিফেন্স করতে পারো। সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় তানজিদ তামিম অসাধারণ এবং ডেফিনেটলি হ্যাটস অফ টু অল দ্য কোচিং স্টাফ, তালা,
তারপর আশরাফুল, ইভেন ম্যানেজমেন্টের অ্যাজ এ ম্যানেজার নাফিস ইকবাল অনেকদিন ধরে কাজ করে আসছে, মুস্তাক আহমেদ, তারপর হেড কোচ, সবাইকে আসলে ক্রেডিট দিতে হয়। ফিল সিমন্স একটু মোটামুটি সবকিছু সময় মানে একটু আড়ালেই থাকেন। অনেক সময় দেখি যে বাংলাদেশ একটা জয় পেয়েছে বা সিরিজ জিতেছে, এরপরও তিনি একটু একাকী চুপচাপ কোথাও বসে থাকেন, নীরব থাকেন। মানে এটা হয়তো তার চরিত্রের তার মধ্যেই পড়ে। চরিত্রের ভিতরে কুল কাস্টমার আমার কাছে যেটা মনে হয়। আসলে তাকে অত সেলিব্রেশন করতে দেখবেন না যে একটা ম্যাচ জেতার পরে, তার প্ল্যানিংটা অসাধারণ আমার কাছে যেটা মনে হয়েছে। এবং তো সময় যেটা দেখলাম যে ডারউইন টেস্টে হয়তো অনেক অস্ট্রেলিয়ান ভেবেছেন যে 3 দিনে খেলা শেষ হয়ে যাবে, তারা চতুর্থ দিনের আমরা গ্যালারি বেশ ফাঁকা দেখেছি। এখন যদি ম্যাকাইতে দেখি, গতকাল আমি জানলাম যে প্রথম ডের একেবারে সোল্ড আউট টিকিট। মানে এটা কি আসলে কতটুকু বাংলাদেশের এই জয়টাকে এখন শুধুমাত্র এখানে কি বাংলাদেশি দর্শকের কারণেই সোল্ড আউট, নাকি মনে হচ্ছে অস্ট্রেলিয়ানরাও এখন আগ্রহ দেখাচ্ছে যে বাংলাদেশের টেস্টটা তারা এনজয় করবে? না, ডেফিনেটলি অস্ট্রেলিয়ান দর্শকরাও হয়তো বা আগ্রহ নিয়ে বসে আছে যে না, প্রথম টেস্টটা যেহেতু অস্ট্রেলিয়াকে ভালোভাবে হারিয়েছে, সেকেন্ড টেস্টটা ভালোভাবে যেন কামব্যাক করতে পারে। অস্ট্রেলিয়ার দর্শকরা চিন্তা ভাবনা করছে, আমরাও আশা নিয়ে বসে থাকবো যে না, এই টেস্টটা সেকেন্ড টেস্টটাও যেন আমরা ভালোভাবে ফাইট করে ম্যাচটা জিততে পারি। অ্যাটলিস্ট যদি না জেতা হয়, ড্র করলে কিন্তু আমরা খুব ক্লোজে চলে যাব টেস্ট চ্যাম্পিয়নশিপের। সেইগুলো এক্সট্রা কোনো প্রেশার না নিয়ে আমরা যে ধরনের উইকেটে যেভাবে ব্যাটিং করে আসছি, যেভাবে বোলিং করে আসছি, সেটা যদি করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় পজিটিভ রেজাল্ট আসবে। অবশ্যই অবশ্যই আমরাও চাই যে বাংলাদেশ ডারউইন টেস্টে যেভাবে দাপুটে পারফরমেন্স দেখিয়েছে, ম্যাকাইতেও একই রকম পারফরমেন্স দেখাক এবং বাংলাদেশ সিরিজটি জিতে নেয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।